আসসালামু আলাইকুম। চলো শিখির 12 কোর্সে আপনাদের স্বাগতম। এখন অর্থনীতি ক্লাস হবে। অর্থনীতি যারা এইচএসসি ব্যাচ 22-23, আজকে টপিকস হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো শুরুতে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ অর্থনীতি আমরা কি, এটা আচ্ছা আমার কথা শোনা যায় সবার? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আশরাফুল, তুমি কেমন আছো ভাই? হ্যাঁ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও লাইভটাকে, তোমাদের ফ্রেন্ডদের কাছে যাতে পৌঁছাতে পারে, এটা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা সবাই। আচ্ছা আমরা শুরুতেই দেখতেছি আমাদের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টা আছে। মৌলিক অর্থনৈতিক সমস্যা আসলে কি, আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা কি কি ফেস করি, কি কি সম্মুখীন হই অর্থনৈতিক সমস্যার মধ্যে। তো আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে দুটো প্রধান সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে অসীম অভাব এবং সীমিত সম্পদ। আসলে আমাদের মৌলিক যে সমস্যা সেটা এই দুটা সমস্যা। আমাদের অর্থনীতিতে মানুষের অভাবের কোনো সীমা থাকে না, যার যত আছে সে তত বেশি চায়। এর কারণে আমাদের অভাবের অসীমতা সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ আমাদের অভাবের কখনো সীমা থাকে না। অপরদিকে আমরা যে এই অভাব পূরণ করব তার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ সম্পদ থাকে না। আমাদের সম্পদ সবসময় সীমিত থাকে। সম্পদ কেমন থাকে? সম্পদ সবসময় সীমিত থাকে। আমরা এই অভাবের কিছু শ্রেণীবিন্যাস করতে পারি। আসলে আমাদের অভাবগুলা কেমন হয়ে থাকে বা কয় ধরনের হয়ে থাকে। আমরা এই অভাবের শ্রেণীবিন্যাস করলে 3 ধরনের অভাব মূলত দেখতে পাই। আচ্ছা, নূর মেহরিন জানতে চেয়েছে আসলে আমার নাম কি। আমার নাম হচ্ছে সানোয়ার। এখানে ইন্ট্রোডাকশনে দেওয়া আছে, দেখে নাও। তোমার নাম কি জানি না ভাইয়া, বলছো যে কেমন আছেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা দ্রুত এটাকে শেয়ার করো, কমেন্ট করো দ্রুত, আমরা পড়ার মধ্যে যাব। তোমরা দ্রুত শেয়ার কমেন্ট করে নাও। তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও যাতে তাড়াতাড়ি তারা আসতে পারে। তো আমরা চলে যাই অসীম অভাব। অর্থাৎ আমরা এই অসীম অভাবটাকে কয়েকটা ভাগে ভাগ করছি। অর্থাৎ এই অসীম অভাবগুলো আসলে আমরা কয়েকটা ক্যাটাগরি করছি। এটার মধ্যে একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব। আরামের জন্য অভাব, আর একটা হচ্ছে বিলাসিতার অভাব। আমরা এই 3 ধরনের অভাব দেখতে পারি। তাহিন, হ্যাঁ ভাই ভালোবাসা তুমিও নিও এবং এটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। হ্যাঁ চেষ্টা করব 12 দিনে কমপ্লিট করে দেওয়ার জন্য।
তোমরা সাথে থাকো এবং এটাকে বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার দাও, মেনশন করো আমাদের ফ্রেন্ডদের যাতে দেখতে পারে। তো আমরা এখানে দেখছি যে প্রয়োজনীয় অভাব, আরামের জন্য অভাব এবং বিলাসিতার জন্য অভাব, আমরা এই 3 ধরনের অভাব দেখছি। এই প্রয়োজনীয় অভাবদের মধ্যে আবার কিছু অভাব আছে যেটাকে আমরা আরও 3টা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে জীবন নির্ধারণের অভাব, দক্ষতার অভাব, অভ্যাসগত অভাব। অর্থাৎ আমরা এখানে 3 ধরনের অভাব দেখতেছি। একটা হচ্ছে জীবন নির্ধারণের অভাব, অর্থাৎ এই অভাবটা হচ্ছে একজন মানুষ হিসাবে তার বেঁচে থাকা যতটুকু প্রয়োজন, অর্থাৎ তার বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, এটা হচ্ছে তার জীবন নির্ধারণের অভাব। অর্থাৎ একজন মানুষ বেঁচে থাকতে হলে তাকে কী করতে হবে, 3 বেলা খেতে হবে, তার জামা কাপড় লাগবে, অর্থাৎ যেটা তার না হলেই নয়, যেটা ছাড়া সে একদম চলতে পারে না, এরকম অভাবগুলো হচ্ছে তার জীবন নির্ধারণের অভাব। এরপর যখন মানুষের এটা মিটে যায়, এর চাহিদা হয়ে যায়, তারপরে মানুষ আসে দক্ষতার দিকে। অতএব সে যে বেঁচে থাকবে তাকে তো কিছু করে খেতে হবে, তো এরকম কিছু করে যে খাবে তার জন্য তার কি করতে হবে, তার দক্ষতা বাড়াতে হবে, বা যেই কাজ করে তার জন্য কিছু সামগ্রী বা যন্ত্র দরকার যেগুলো দিয়ে সে তার কাজটাকে এগিয়ে নিতে পারবে। যেমন একটা যদি আমরা রাজমিস্ত্রি বলি, তার কি দরকার, তার কড়াই দরকার, তার প্রয়োজনীয় জিনিসপত্র দরকার। একটা যদি ছাত্রের কথা বলি, একটা ছাত্র তার দক্ষতা কিভাবে বাড়াবে, তার দক্ষতা বাড়াবে সে বই কিনবে, খাতা কিনবে, সে কলম কিনবে এবং পাশাপাশি সে বিভিন্ন ধরনের টিউশনিতে যাবে। অর্থাৎ এগুলো করে সে তার দক্ষতা বাড়াবে। এটা হচ্ছে তার দক্ষতার অভাব। এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অভ্যাসগত অভাব। অভ্যাসগত অভাবটা কি, মানুষ যেটাতে অভ্যস্ত হয়ে যায়, অতএব কোনো কিছুর দিকে আসক্ত হয়ে যায়, বা যেটা ছাড়া সে চলতে পারে না, তার প্রতিনিয়ত এটা লাগবেই, এরকম অভাবগুলোকে আমরা বলি অভ্যাসগত অভাব। অতএব আমরা অভাবের এই প্রয়োজনীয় অভাবের মধ্যে এই 3টা স্টেজ দেখি। মূলত আমরা এই অভাবটুকুই দেখি, একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, আরামের জন্য অভাব, আর বিলাসিতার জন্য অভাব। তো আমরা প্রয়োজনীয় অভাবটুকু দেখেছি। আরামের জন্য অভাব, অর্থাৎ আরামের জন্য অভাবটা আসলে কি? আরামের জন্য অভাব আমরা কখন বোধ করি? যখন আমাদের প্রয়োজনীয় অভাব পূরণ হয়ে যায়। একজন মানুষ হিসাবে তার প্রয়োজনীয় অভাব যখন পূরণ হয়ে যায় তখন সে একটু আরাম নিতে চায়। অতএব যার যতটুকু আছে ও অতটুকুর পরে একটু আরাম প্রিয় হয়ে পড়ে। অতএব আমার মনে করো 3 বেলা খাওয়ার আছে, জামা আছে পরার জন্য, যা দরকার আমার সব কিছু আছে, আমার দক্ষতা আছে, আমার অভ্যাস আছে, সব আছে, কারণ আমার একটু আরাম দরকার। অতএব আমার বাড়ির বিছানাটা একটু ভালো হওয়া দরকার, বা আমার বাড়িতে একটা এসি থাকা দরকার, বা এই টাইপের যে আরাম, বা আমার বাড়িতে একটা টিভি দরকার, বা আমার বাড়িতে একটা সোফা সেট দরকার, এই টাইপের আরামের জন্য যে অভাবটুকু দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের আরামের জন্য অভাব। এর পাশাপাশি আমরা দেখতেছি যে বিলাসিতার অভাব। যখন একজন মানুষের প্রয়োজনীয় অভাব, আরামের জন্য অভাব পূরণ হয়ে যায় তখন সে বিলাসিতার দিকে চলে যায়। অর্থাৎ আমার একটা সেলফোন আছে যেটা আমাকে যথেষ্ট আরাম দিচ্ছে, বা আমি এখান থেকে সবটুকু সুবিধা নিচ্ছি, কিন্তু যখন এটা বাদেও আমি দুটো আরও আইফোন রাখবো নিজের কাছে, বা আমি দুটা ফেরারি মার্সিডিস গাড়ি কিনে রাখবো নিজের জন্য, জাস্ট বিলাসিতা দেখানোর জন্য, এরকম যখন আমরা অভাবগুলো বোধ করি তখন সেটাকে আমরা বলি বিলাসিতার অভাব। হ্যাঁ, তুমি শেয়ার করতেই থাকো, গিফট পাবা ইনশাল্লাহ, সমস্যা নাই, শেয়ার করতে থাকো। শেয়ার করতে থাকো, কমেন্ট করতে থাকো, বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মেনশন করতে থাকো। হ্যাঁ, তাহিন বলছে যে ভাইয়া 2য় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ, এটা পড়াইলে ভালো হতো, এটা ঝামেলা বেশি, ব্যক্তিগত মতামত। হ্যাঁ ভাইয়া, ওটা পড়াবো। আগে এটা হচ্ছে প্রাথমিক ধারণা, একদম প্রাথমিক ধারণা তোমাদের অর্থনীতির। এটা না পড়ালে আসলে তোমরা পরবর্তীটা বুঝবা না, এজন্য আসলে এটা পড়াতেই হবে। তো ভোক্তা উৎপাদকের আচরণ আমরা যাব, একটু পরে যাব।
আমরা অর্থনীতিকে মৌলিক দুটো সমস্যা থেকে, অর্থাৎ একটা দেখতেছি যে অসীম অভাব আর একটা সীমিত সম্পদ, এই সমস্যার থেকে আমরা যখন এটাকে সমাধান করতে চাই আমাদের তখন বিকল্প ব্যবহার করতে হয়। কি করতে হয়? বিকল্প ব্যবহার করতে হয়। যখন আমার অসীম অভাব, সীমিত সম্পদ, আমি এই সম্পদ দিয়ে ওই অভাব পূরণ করতে যাব তখন আমাকে এটার বিকল্প ব্যবহার করতে হয়। আর এই বিকল্প ব্যবহার যখন আমরা খুঁজি, অতএব আমরা যখন বিকল্প দেখি তখন আমাদের নির্বাচন করতে হয়। কি করতে হয়? নির্বাচন করতে হয়। নির্বাচনটা কি করব? নির্বাচন করব যে আসলে আমার কোন দ্রব্যটা আগে প্রয়োজন, আমার যে এতগুলো অভাব এর মধ্যে কোনটা আমার আগে প্রয়োজন, কোনটা না হলেই নয়, এইটা আমাকে নির্বাচন করতে হয়। যখন আমরা নির্বাচন করি তখন আমরা তিনটা সমস্যার সম্মুখীন হই। প্রথম সমস্যা হচ্ছে কি উৎপাদন করব, অতএব আমি যে অভাব বোধ করতেছি তার মধ্যে আমার কোন উৎপাদনটা আগে দরকার। অতএব আমি যদি দুটা দ্রব্যে বা অসংখ্য দ্রব্যের অভাব বোধ করতেছি তখন আমাকে ছোট্ট সম্পদ দিয়ে ওই অভাব পূরণ করতে হবে। তখন আমাকে নির্বাচন করতে হবে যে আমি কি উৎপাদন করতে চাচ্ছি, আমি আসলে কি উৎপাদন করব এবং কতটুকুই করব। অতএব উৎপাদন কি করতেছি, অতএব কি করতে চাচ্ছি এবং কতটুকু উৎপাদন করতে চাচ্ছি সেটা আমাকে আগে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই সমস্যাটা আগে সমাধান করতে হবে, আগে নিজেকে এটা প্রশ্ন করে নিতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে কি উপায়ে উৎপাদন করব, অথবা আমার উৎপাদন পদ্ধতি কেমন হবে সেটা আমাকে প্রশ্ন করতে হবে নিজেকে। 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করব, অতএব আমি যে উৎপাদনটুকু করতেছি, যেই দ্রব্য উৎপাদন করতেছি আসলে সেটা কার জন্য উৎপাদন করতেছি সেটা আমাকে প্রশ্ন করতে হবে। এই তিনটা আমার নির্বাচন থেকে আসে। আসলে আমরা যখন অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প খুঁজি তখন আমাকে নির্বাচন করতে হয়, অতএব আমার কোনটা আগে প্রয়োজন। এটা করতে গেলে আমার এই তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। অতএব নির্বাচন করতে গেলে আমার এই তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার প্রশ্ন তিনটা কিভাবে করব, আমরা এটা দেখাতে পারি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। তো আমরা একটু চেষ্টা করব আমাদের উৎপাদন সম্ভাবনার মাধ্যমে এটাকে দেখানো। হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখা পড়াবো। হ্যাঁ, সুন্দর দুষ্প্রাপ্যতার কথা বলছো। হ্যাঁ, দুষ্প্রাপ্যতা একটু বলে আমি উৎপাদন সম্ভাবনা রেখা তোমাদের বোঝাবো। তোমরা কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো, প্রশ্ন থাকলে করতে পারো। দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা বলতে আমরা আসলে কি বুঝি, দুষ্প্রাপ্যতাটা কি? দুষ্প্রাপ্যতা বলতে ওই বিষয়কে বোঝাচ্ছে বা ওই দ্রব্য আমার কাছে দুষ্প্রাপ্য হচ্ছে যখন একটা দ্রব্যর যথেষ্ট যোগান আছে কিন্তু আমার সীমিত সম্পদের কারণে, আমার আর্থিক অনটনের কারণে আমি ওই দ্রব্যটা সেবা নিতে পারতেছি না বা ওই দ্রব্যটা আমি ক্রয় করতে পারতেছি না, তখন ওই দ্রব্যটা আমার কাছে দুষ্প্রাপ্য দ্রব্য বলে গণ্য হবে। দুষ্প্রাপ্যতা হচ্ছে আমার সীমিত সম্পদের কারণে কোনো কিছু না পাওয়া, কোনো দ্রব্য বা সেবা না পাওয়া, সেটাকে আমরা মূলত দুষ্প্রাপ্যতা বলতেছি। এটাও সৃষ্টি হয় আমাদের এই সীমিত সম্পদ আর অসীম অভাবের কারণে। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা কি?
আসলে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার মাধ্যমে আমাদের এই সীমিত সম্পদ একদম সর্বোত্তম ব্যবহার করে আমরা উৎপাদন করতে পারি। অর্থাৎ এই রেখায় আমাদের যে সীমিত সম্পদ সেটা আমরা সর্বোত্তম ব্যবহার দেখাতে পারি। এখানে আমরা দুটো বিকল্প দ্রব্যের উৎপাদন দেখাই। আমরা যদি চিত্রের মাধ্যমে যাই, উৎপাদন সম্ভাবনা রেখা আমার এবি, এখানে আমরা এক্স অক্ষতে মনে করো নিলাম ধান, আর ওয়াই অক্ষতে নিলাম মনে করো গম। দুটা হচ্ছে বিকল্প দ্রব্য, মানে সর্বোচ্চ বিকল্প দ্রব্য। এই সর্বোচ্চ বিকল্প দ্রব্যের আমার যতটুকু সম্পদ আছে দিয়ে আমি এই এ বি রেখার মধ্যে যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি। এই উৎপাদনগুলো এই রেখার মধ্যে করলে আমার সর্বোচ্চ সম্পদের ব্যবহার হবে, অর্থাৎ সর্বোত্তম ব্যবহার হবে। এই সর্বোত্তম ব্যবহারটুকুকেই আমরা এ বি রেখাকেই বলি উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ এই রেখার মধ্যে আমার যদি উৎপাদন করা হয় তাহলে এই ধান এবং গমের সর্বোত্তম উৎপাদন হবে এবং এখানে আমার কোনো সম্পদ পড়ে থাকবে না, এমনি এমনি পড়ে থাকবে না। তো আমরা যদি ধান উৎপাদন করতে চাই, আমার যতটুকু সম্পদ আছে সবটুকু দিয়ে আমি ধান উৎপাদন করতে পারি 110 একক। কত একক? 110 একক। আবার আমি যদি গম উৎপাদন করি ওই অক্ষ বরাবর, সেটাও উৎপাদন করতে পারি 110 একক। এখন আমার কথা হচ্ছে যে আমরা এটার একটা সংমিশ্রণ দেখাবো। কি দেখাবো? সংমিশ্রণ দেখাবো। অর্থাৎ দুটি দ্রব্য আমরা মিশ্র আকারে উৎপাদন করতে চাচ্ছি, কারণ আমার ধানও লাগবে, গমও লাগবে। তো এইভাবে আমরা যখন উৎপাদন করব তখন আমরা এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো। অতএব উৎপাদন সম্ভাবনা রেখায় এই দুটি দ্রব্যের বিকল্প মিশ্রণের সর্বোত্তম উৎপাদন দেখানো হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া, এই রেখার ভিতরে কি আমরা উৎপাদন করতে পারি না? এই রেখার ভিতরে কি আমরা উৎপাদন করতে পারি না? কথা হচ্ছে আমরা উৎপাদন করতে পারি, এই রেখার ভিতরে উৎপাদন করতে পারি, কিন্তু এই বিন্দুগুলোতে জিএইচ এম বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে আমাদের এমনিই তো সীমিত সম্পদ, এই সম্পদেরও সর্বোত্তম ব্যবহার হবে না। এই বিন্দুগুলোতে উৎপাদন করলে আমার সম্পদ থেকে যাবে। এজন্য আমরা এগুলাকে বলি যে অদক্ষ ব্যবহার। সম্পদের কি ব্যবহার? অদক্ষ ব্যবহার। আবার তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া আমরা কি এর বাইরে উৎপাদন করতে পারি না? এই রেখার বাইরে উৎপাদন করতে পারি না? প্রশ্ন হচ্ছে উৎপাদন করতে আমরা পারি না, কেননা আমার সম্পদ সীমাবদ্ধ এখানে 110 আমি উৎপাদন করলে এই 110 বরাবর যাব, এইদিকে 110 বরাবর যাব, এর বাইরে আমার উৎপাদন সম্ভব না। তবে আমরা এটাকে কোনো এক সময়, যেটাকে আমরা দীর্ঘকালীন সময় বলি, দীর্ঘকালীন সময়ে এই বিন্দুতে উৎপাদন করতে সক্ষম হতে পারি যদি আমাদের প্রযুক্তিগত উন্নয়ন ঘটে, আমাদের নতুন বিপ্লব আসে, আমাদের যে উৎপাদন পদ্ধতি সেটার যদি চেঞ্জ আসে, তাহলে আমরা এই বিন্দুতে উৎপাদন করতে পারি, সেটা দীর্ঘকালীন হিসাবে। সপ্তাহে কয়দিন ইকোনমিক্স ক্লাস হয় যদি একটু বলতেন। আচ্ছা উম্মে কুলসুম, তুমি একটু রুটিনটা দেখে নিও যে কয়দিন ক্লাস আছে, এখানে রুটিন দেওয়া আছে, তোমরা দেখে নিবা। হ্যাঁ, তোমরা শেয়ার করতে থাকো, কমেন্ট করতে থাকো। আচ্ছা, আমরা তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা দেখলাম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কিভাবে নির্বাচন সমস্যা সমাধান করব। আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে নির্বাচন সমস্যা সমাধান করব।
কিভাবে করব? আমরা প্রথম প্রশ্ন করছিলাম যে কি এবং কতটুকু উৎপাদন করব, তাই না? আমরা এই সমস্যার সমাধান করতে পারি যে চিত্র আমি একটু আগে দেখাইছি ঠিক সেই চিত্রের মাধ্যমেই আমরা এটা করতে পারি। ধান, গম, আমরা দুটো দ্রব্যের এভাবে বিকল্প দেখাতে পারি। অতএব আমার যেটা যখন বেশি দরকার আমরা সেটা বেশি উৎপাদন করব। আচ্ছা, আমার যদি সম্পূর্ণ গম লাগে তো আমরা উৎপাদন করব গম সম্পূর্ণ 110 একক, আর ধান আমার 0 একক। কত একক? 0 একক। আবার আমার যদি সম্পূর্ণ ধান লাগে, আমার গমের কোনো চাহিদা নাই, তখন আমরা সম্পূর্ণ ধান উৎপাদন করব 110 একক। এখন সবার তো একরকম হবে না, এখন আমার চাহিদা ধানেরও আছে গমেরও আছে, তবে তুলনামূলক ধানের চাহিদা আমার বেশি, গমের চাহিদা কি কম। তখন আমি উৎপাদন করব ধান 80 একক আর গম 50 একক। আবার অনেকে রুটি খাইতে বেশি পছন্দ করে, তো সে কী করবে? সে গম বেশি উৎপাদন করবে, ধান কম উৎপাদন করবে। তাহলে সে 80 একক গম উৎপাদন করবে এবং 50 একক ধান উৎপাদন করবে। এভাবে সে সংমিশ্রণ করে উৎপাদন করবে। অতএব সে কি উৎপাদন করবে এটা ঠিক করবে, ধান উৎপাদন করবে নাকি গম উৎপাদন করবে এবং কোন পরিমাণ উৎপাদন করবে, যেটা আমরা কতটুকু বলতেছি। অতএব সে ধানকে সম্পূর্ণ উৎপাদন করবে নাকি সে কিছু ধান কিছু গম উৎপাদন করবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, যে কি এবং কতটুকু সে উৎপাদন করবে। আমরা এটা এভাবে সাজিয়ে লেখার চেষ্টা করব। কিভাবে সাজাবো? এখানে আমরা উত্তরটা এভাবে দিব যে কোনো একজন ব্যক্তি যদি ধান এবং গম বিকল্প দ্রব্য হিসেবে নেয় এবং সে তার উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে উৎপাদন করে, তাহলে সে এ বি ই এফ এই বিন্দুগুলোতে উৎপাদন করতে সক্ষম হবে। এখন সে যদি ই বিন্দুতে উৎপাদন করতে চায় তাহলে সম্পূর্ণ তার ধানের চাহিদা আছে এবং সে ধান উৎপাদন করবে। এখন সে যদি বেশি অংশ ধান এবং কিছু অংশ গম উৎপাদন করতে চায় তাহলে সে বি বিন্দুতে উৎপাদন করবে, যেখানে 80 অংশ বা 80 একক সে ধান উৎপাদন করবে এবং 50 একক সে গম উৎপাদন করবে। অন্য একজন ব্যক্তির যদি এটা পছন্দ না হয়, সে গম বেশি উৎপাদন করতে চায়, তাহলে সে এ বিন্দুতে উৎপাদন করবে, যেখানে 80 একক গম এবং 50 একক ধান। এবং এমনও মানুষ আছে যে সে ভাত খায় না, শুধু গম রুটি খেয়ে থাকে, তাহলে সে কি করবে? সে সম্পূর্ণ অংশ গম উৎপাদন করবে, ধান সে উৎপাদন করবে না। এভাবে আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মৃন্ময়ী সাথী প্রশ্ন করছে, স্যার এই মানগুলা কিভাবে নিব? প্রশ্নে কি থাকবে? কিভাবে প্রশ্ন হতে পারে? আচ্ছা, প্রশ্নে এগুলা থাকবে না, প্রশ্নে এরকম থাকবে না, তবে প্রশ্ন এরকম থাকবে যে উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা আমরা কিভাবে এই নির্বাচন সমস্যার সমাধান করতে পারি। তো আমরা এই 3টা প্রশ্ন দিয়ে সমাধান করতে পারি। সেখানে তোমাকে নিজেকে ধরে নিতে হবে যে তোমার ধান একটা আর গম একটা, বা তুমি অন্য দ্রব্যও নিতে পারো। এখন তোমার যদি মনে হয় যে না আমি ধান গম নিব না, তাহলে আমি নিব কি? আমি নিলাম একদিকে খেজুর, একদিকে নিলাম ভুট্টা। তো তুমি করতে পারো, এভাবে করে নিয়ে তোমাকে এই যে কোনো জায়গায় বিন্দুগুলোতে এই রেখার ইএফ রেখার যে কোনো বিন্দুতে তুমি মান এখানে যদি ধরে নাও, তো মান ধরে নিয়ে তোমাকে দেখাতে হবে ক্রমান্বয়ে এদিকে বাড়বে, এদিকেও ক্রমান্বয়ে বাড়বে। যখন একটা বাড়বে অন্যটা ক্রমান্বয়ে কমবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা আর একটা জিনিসের কথা বলতে পারি, সেটার নাম হচ্ছে সুযোগ ব্যয়। তোমার প্রশ্নের সাপেক্ষে আমি বলতেছি যে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় হচ্ছে কি? আমরা একটা দ্রব্য যখন গ্রহণ করতেছি, সুযোগ গ্রহণ করতেছি, মনে করো যে আমার এখানে ওয়াই অক্ষে 110 একক আমি উৎপাদন
করি। এখন আমার এই গম সম্পূর্ণ লাগতেছে না, আমার ধানেরও প্রয়োজন আছে, অর্থাৎ ধানও আমাকে লাগবে। তখন আমি কি করতেছি, 50 একক ধানের সুযোগ নিতে চাচ্ছি। কি নিতে চাচ্ছি? 50 একক ধানের সুযোগ নিতে চাচ্ছি। অর্থাৎ এই যে 50 একক ধানের সুযোগ নেওয়ার জন্য আমাকে গমের সুযোগ এটুকু ছেড়ে দিতে হয়েছে। কতটুকু? 110 থেকে 80। অর্থাৎ এটুকু যে ছেড়ে দিছি এই যে 50 একক ধানের সুযোগের জন্য, অর্থাৎ এতটুকুই হচ্ছে এর সুযোগ ব্যয়। অর্থাৎ 50 একক ধানের সুযোগ ব্যয় হচ্ছে এইটুকু অংশ। ঠিক আছে? এখান থেকে আমরা সাজায় নিব নিজের মতো করে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই অধ্যায় শেষে সৃজনশীল করাবেন তো? আচ্ছা, চেষ্টা করব সৃজনশীল করানোর জন্য। দ্বিতীয় প্রশ্ন ছিল, কি উপায়ে উৎপাদন করব, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার উৎপাদন পদ্ধতিটা কেমন হবে। আচ্ছা, উৎপাদন পদ্ধতি আমার কেমন হবে। আমরা উৎপাদন করতে চাচ্ছি যে আমি কোন পদ্ধতিতে উৎপাদন করব। আমরা দুই ধরনের পদ্ধতিতে উৎপাদন করতে পারি, একটা হচ্ছে শ্রমনিবিড়, একটা হচ্ছে পুঁজি নিবিড়। অতএব আমার উৎপাদন পদ্ধতি, যদি আমি বেশি টাকা নিয়োগ করতে চাই, আমি উৎপাদন করতে গেলে আমার অনেক টাকা আছে, আমি কি করব, অনেক বেশি অর্থ দিব, দিয়ে আমি উৎপাদন করব, আমি কম কাজ করব। ঠিক আছে? এরকম যদি করতে চাও তাহলে তোমাকে মুদ্রা দিতে হবে বেশি। অতএব এটা হচ্ছে মুদ্রার অংশ, আর এটা হচ্ছে শ্রমের অংশ। ঠিক আছে? অতএব যে শ্রম দিয়ে উৎপাদন করতে চাবে, অতএব শ্রমনিবিড় উৎপাদন করতে চাবে, তাকে শ্রম অনেক বেশি দিতে হবে। যে মুদ্রা দিয়ে উৎপাদন করতে চাবে, অতএব অর্থ দিয়ে উৎপাদন করতে চাবে, তাকে মুদ্রা অনেক বেশি দিতে হবে। এখন তুমি যদি মনে করো যে তুমি শ্রম অনেক বেশি দিবা, মুদ্রা তুমি কম দিবা, তাহলে তুমি এই x2-তে উৎপাদন করতে পারো, অর্থাৎ বি বিন্দুতে উৎপাদন করতে পারো, যেখানে তোমার শ্রম হচ্ছে x2 এবং মুদ্রা হচ্ছে বা তোমার অর্থ হচ্ছে y1। তাহলে তোমার অর্থ কম লাগতেছে, শ্রম অনেক বেশি লাগতেছে। এই টাইপের উৎপাদনকে আমরা বলি শ্রমনিবিড়। কি বলি? শ্রমনিবিড়। আবার আরেকজনের অনেক অর্থ আছে, সে কি করবে, সে এত শ্রম দিতে পারবে না, তাহলে সে অনেক বেশি মুদ্রা দিবে। তাহলে y2 পর্যন্ত সে মুদ্রা দিচ্ছে, আর x1 পর্যন্ত একটু দেখাশোনার জন্য যা শ্রম দরকার সেটুকু দিচ্ছে। তাহলে সে উৎপাদন করবে এই বিন্দুতে, আর এই উৎপাদনটাকে আমরা বলতেছি যে পুঁজি নিবিড়। বুঝতে পারছো আশা করি? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা তৃতীয় প্রশ্নতে চলে যাব। যে তৃতীয় প্রশ্ন কি ছিল, যে কার জন্য উৎপাদন করা হবে। অতএব আমি যে দ্রব্যটা উৎপাদন করতে চাচ্ছি সেটা কার জন্য উৎপাদন করা হচ্ছে।
আচ্ছা, আমরা এখানে কার জন্য উৎপাদন করতে চাচ্ছি সেটা এভাবে দেখতে পারি, সাধারণ দ্রব্য আর বিলাস দ্রব্যের মাধ্যমে। অর্থাৎ আমি যে উৎপাদন করতেছি এই দ্রব্যটা আমার অভাব পূরণের পর আমি যে মার্কেটে বিক্রি করব সেটা কার জন্য করব? সাধারণ মানুষের জন্য। অর্থাৎ যদি আমি সাধারণ দ্রব্য উৎপাদন করি তাহলে সেটা সবাই ভোগ করতে পারবে, সবাই ক্রয় করতে পারবে। অপরদিকে আমি কি বিলাসদ্রব্য উৎপাদন করব যেটা কিছু সংখ্যক মানুষ ক্রয় করতে পারবে। অর্থাৎ এটাও ডিপেন্ড করে একটা দেশের অর্থনীতির উপর। যে দেশের অর্থনীতি খুবই সচল, খুবই উন্নত, তারা কি করে? তারা সবসময় বিলাসদ্রব্য ব্যবহার করে। অন্যদিকে যে দেশের অর্থনীতি খুবই নড়বড়ে বা অর্থনীতি অতটা ভালো না, তারা কি করে? তারা সাধারণ দ্রব্য ব্যবহার করে। অথবা আমাকে এটা চিন্তা করে নিতে হবে, অথবা আমি কার জন্য উৎপাদন করতে চাচ্ছি, সর্বসাকুল্যে নাকি কিছু সংখ্যক বা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আমি উৎপাদন করতে চাচ্ছি। যদি আমার এলাকায় মনে করো যে অনেক বেশি বড় ধনী মানুষ আছে বা বড়লোক মানুষ আছে, তাহলে তাদের আয় অনেক বেশি, তাহলে তারা কি করে? বিলাস দ্রব্যের দিকে বেশি ঝুঁকে। তাহলে আমি কি করব? তাহলে আমি বিলাস দ্রব্য উৎপাদন করব। আমি Y1-এ বিলাস দ্রব্য উৎপাদন করব, আর X1-এ আমার সাধারণ দ্রব্য কিছু উৎপাদন করব। অন্যদিকে আমার এলাকার মানুষ যদি তথাকথিত গরিব হয়ে থাকে, অর্থাৎ গরিব হয়, বেশি আয় করতে পারে না, তাহলে আমাকে কি করতে হবে? সাধারণ দ্রব্য বেশি উৎপাদন করতে হবে, বিলাস দ্রব্য কম উৎপাদন করতে হবে। তাহলে এভাবে আমরা কার জন্য উৎপাদন করব এই সমস্যা সমাধান করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এইভাবে উৎপাদন সরবরাহ রেখার মাধ্যমে আমাদের নির্বাচন সমস্যার সমাধান করতে পারি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। অথবা একটা অর্থনীতিতে, একটা দেশের অর্থনীতিতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখে থাকি। অর্থনৈতিক ব্যবস্থাগুলা কেমন? অর্থনৈতিক ব্যবস্থা আমরা এখানে দেখি, কয়েক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখি। ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ইসলামী, মিশ্র। এই চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখে থাকি। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যেখানে সব কিছু ব্যক্তি মালিকানা থাকবে, অর্থাৎ ব্যক্তির অধিকারে সব কিছু থাকবে। একজন ব্যক্তি চাইলে কোনো উৎপাদন করতে পারে, উৎপাদন নাও করতে পারে, বা ওটা বিক্রি করে দিতে পারে, তো সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় থাকবে। সমাজতান্ত্রিক হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। আর ইসলামী অর্থনীতি হচ্ছে ইসলামী শরিয়া মতে চালানো হবে। আর মিশ্র অর্থনীতি হচ্ছে এই তিনটার সমষ্টিগতভাবে যে অর্থনীতি চলবে। এই হচ্ছে আমাদের একটা দেশের অর্থ ব্যবস্থা। আচ্ছা, তোমরা শেয়ার করো বেশি বেশি করে, ক্লাস করো আর কমেন্ট করো বেশি বেশি করে, শেয়ার কমেন্ট মেনশন দিতেই থাকো যাতে তোমরা সবাই দেখতে পারো। এবং এর জন্য পুরস্কার আছে। আমরা অর্থনীতিকে যদি ভাঙি, দু ধরনের অর্থনীতি আমরা দেখতে পারি। একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, আরটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। কথা হচ্ছে যে সামষ্টিক অর্থনীতি কাকে বলে, ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। আসলে অর্থনীতির এই দুটো অংশ হচ্ছে একটা সামষ্টিক, একটা ব্যষ্টিক। যখন তোমরা অনেক হাই লেভেলে চলে আসবা, অনার্সে চলে আসবা, তখন তোমাদের এগুলো আলাদা আলাদা বিষয় হয়ে যাবে, একটা সামষ্টিক অর্থনীতি, একটা ব্যষ্টিক অর্থনীতি। তো
এই অর্থনীতির সামষ্টিক শাখায় যেটা করা হয় সেটা হচ্ছে সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা কোনো একটা পরিবার এককভাবে কোনো কিছু আলোচনা করা হয় না, এটা সবসময় সমষ্টিগত আলোচনা করা হয়। অর্থাৎ যেমন আমাদের দেশের আয় কেমন, আমাদের দেশের উৎপাদন কেমন, বা হচ্ছে আমার সমষ্টিগত এক কথায় আর কি, সেটা হচ্ছে আমার সমষ্টিগত অর্থনীতি বা সামষ্টিক অর্থনীতি। অন্যদিকে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে যে এককভাবে আমরা একজন একজন করে যদি নিখুঁতভাবে দেখতে চাই কার আয় কেমন, কার আয় কতটুকু হচ্ছে, কে কত পরিমাণ উৎপাদন করতে চাচ্ছে, তার কার চাহিদা কেমন, কার যোগান কেমন, এগুলো যখন আমরা আলাদা আলাদাভাবে দেখি অর্থাৎ এককভাবে দেখি সেটাকে আমরা বলি যে ব্যষ্টিক অর্থনীতি। তো ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি তোমাদের শেষের দিকে একটু করে দেওয়া আছে জাস্ট ধারণার জন্য, তোমরা তবুও এগুলো পড়বা। এবং আমি একটু তোমাদের সুযোগ ব্যয়টা হালকা করে বলছি, এটা আরেকটু বলে দিই যে আমরা সুযোগ ব্যয়টা কি বলছিলাম এতটুকু, যে সুযোগ ব্যয় আসলে কি। সুযোগ ব্যয় হচ্ছে আমার একটা বিকল্প দ্রব্য গ্রহণের জন্য অন্য বিকল্প দ্রব্য ছেড়ে দেওয়া। এই যে ছেড়ে দেওয়া অংশটা হচ্ছে ওই বিকল্প দ্রব্যের সুযোগ ব্যয়। তো এই সুযোগ ব্যয়টা আমরা দেখি যেটা 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের হয়। ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির। আচ্ছা, চিত্র আর্ট করা তোমাদের ভালো করেই শেখাবো, তোমরা বেশি বেশি করে শেয়ার দিতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার দিতে থাকো, তোমাদের জন্য পুরস্কার দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখানে 3 ধরনের সুযোগ ব্যয় দেখি, একটা হচ্ছে ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান আর স্থির। আমরা যদি এগুলা চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে দেখো এটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের চিত্র। অতএব আমি এক্স দ্রব্য সমান সমান হারে সুযোগ গ্রহণ করতেছি, কিন্তু ওয়াই দ্রব্য তুলনামূলক বেশি হারে ছেড়ে দিচ্ছি। অতএব আমি এখানে ছেড়ে দিছি 100 থেকে 90, 10 একক শুরুতে ছেড়ে দিছি। আমি উৎপাদন এদিকে সুযোগ গ্রহণ করছি 50 এককের। অর্থাৎ 50 একক সুযোগ গ্রহণের জন্য আমি ছেড়ে দিছি মাত্র 10 একক ওয়াই দ্রব্য। অপরদিকে আমি যখন এইটা আবার বাড়াইছি 25 একক, আমি বাড়াই 75 একক সুযোগ গ্রহণ করতে যাচ্ছি, তখন আমাকে ছেড়ে দিতে হচ্ছে 90 থেকে 50-এ। অতএব আমাকে এখানে ছেড়ে দিতে হচ্ছে 40, এখানে ছেড়ে দিতে হচ্ছে 10। অতএব আমি 10 প্রথমে ছেড়ে দিছি, পরে ছেড়ে দিছি 40। অর্থাৎ তুলনামূলক আমি অনেক বেশি ছেড়ে দিছি। অতএব কোনো একটা দ্রব্যের সমান সুযোগ গ্রহণের জন্য বিকল্প দ্রব্য যখন বেশি করে ছেড়ে দিতে হয় সেটার নাম হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। দেখা যাচ্ছে না চিত্র ঠিক মতো। আয়াত আফরিন বলছে এটা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়ের চিত্র। না, এটা ক্রমহ্রাসমান না, এটা ক্রমবর্ধমান। একটু ভালো করে দেখো।
দেখো আমরা যখন ক্রমহ্রাসমান বলছি, অতএব আমি একটা দ্রব্যের সুযোগ গ্রহণ করতেছি সমান হারে 50, 75, 100 সমান হারে আমি বাড়াইছি, কিন্তু অন্য বিকল্প দ্রব্যটা প্রথমে আমি ছেড়ে দিছি 40 একক, কত একক? 40 একক ছেড়ে দিছি, তারপরে ছেড়ে দিছি 20 একক, অর্থাৎ তুলনামূলক কম কম করে আমি ছেড়ে দেওয়া শুরু করছি। অর্থাৎ একটা দ্রব্যের সমান সুযোগ গ্রহণের জন্য বিকল্প দ্রব্য যখন ক্রমান্বয়ে কম কম করে ছেড়ে দেওয়া হয়, সেটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ক্রমবর্ধমানটা আবার বোঝান। ক্রমবর্ধমান হচ্ছে এটার অপোজিট, এক কথায় এটা হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উত্তল। এই রেখাটাকে বলা হয় উত্তল রেখা। কোন রেখা? উত্তল রেখা। আর ক্রমবর্ধমান যেটা বলছিলাম সেটা হচ্ছে অবতল রেখা। ইংরেজিতে এটাকে বলা হয় কনকেভ, আর এটাকে বলা হয় কনভেক্স। ঠিক আছে, এখানে আমি সমান সমান করে সুযোগ গ্রহণ করছি 25 করে। কত করে? 25 করে। এক্স দ্রব্যের সুযোগ আমি সমান সমান করে 25 করে গ্রহণ করছি, কিন্তু আমি ওয়াই দ্রব্য শুরুতে ছাড়ছি 10 একক। কত একক? 10 একক। আর দ্বিতীয়বার যখন আমি গ্রহণ করছি তখন আমাকে ছেড়ে দিতে হয়েছে 40 একক। অর্থাৎ তুলনামূলক আমি বেশি করে ছাড়ছি অন্য দ্রব্য সমান হারে গ্রহণের জন্য। অর্থাৎ কোনো একটা দ্রব্য আমি সমান হারে সুযোগ গ্রহণের জন্য বিকল্প দ্রব্য যখন বেশি বেশি করে ছাড়বো, তখন তাকে আমরা বলবো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আমরা চিত্র আট করছি স্থির অথবা সমানুপাতিক সুযোগ ব্যয়। এখানে আমরা কাকে স্থির সুযোগ ব্যয় বলবো? কাকে বলতেছি? যখন আমরা সমান সমান হারে একটা সুযোগ ছাড়তেছি আর একটা সুযোগ গ্রহণ করতেছি। অতএব একটা সুযোগ গ্রহণের জন্য, একটা সমান সুযোগ গ্রহণের জন্য বিকল্প দ্রব্যটা যদি সমান হারে ছেড়ে দেই, কোনো বেশিও না কমও না, তখন সেটাকে আমরা বলি স্থির সুযোগ ব্যয় বা সমানুপাতিক সুযোগ ব্যয়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। জাস্ট একটা প্রয়োজন।
আমরা নেক্সট ক্লাসে পড়ব ভোক্তা ও উৎপাদকের আচরণ। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ভোক্তা এবং উৎপাদকের আচরণ নিয়ে বিশদ আলোচনা করব। তোমরা বেশি বেশি করে শেয়ার দিতেই থাকো, মেনশন দিতে থাকো তোমাদের ফ্রেন্ডদের।